তো সুন্দর নির্বাচন লড়াই আমাদেরকে কেন করতে হয়েছে? গণতন্ত্রকে বিকশিত করার জন্যেই আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের শেষ সময়ে তো আমরা ছোট ছিলাম, কিন্তু আমরা দেখেছি 7-8 বছর বয়সে এগুলো আমরা প্রত্যক্ষ করেছি। তো এই আকাঙ্ক্ষা তো আমরা পূরণ করতে পারিনি। আসলে আমরা হোঁচট পেয়েছি বারবার। যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল বাকশাল দিয়ে, সেটা কবরচিত হয়ে গেছে। এগুলো আমরা জানি, পুরনো ইতিহাস। তো প্রতিটি পদে পদে এগুলো হোঁচট পেয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে ঠিকই, কিন্তু চর্চা বা প্র্যাকটিসের জায়গায় গণতন্ত্র কিছু প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, নেয়নি। বরং এখানে গণতন্ত্র বহুদলীয় মাল্টি পার্টি মানে পার্টিজমের নামে আসলে কর্তৃত্ববাদ থেকে আমরা কিন্তু খুব কম সময়টা উপরে উঠতে পেরেছি। চেষ্টা হয়েছে গণতন্ত্রায়নের। এই মাঝখানে স্বৈরাচারের 5 বছর, পরবর্তীকালেও যে 15 বছর, এই সব কিছুই কিন্তু বারবার গণতন্ত্র হোঁচট পেয়েছে। এখানে ফেয়ার ইলেকশনও হয়নি, 1-2টা বাদ দিলে। বেসিক্যালি 91 এবং 96, এর বাইরে যত নির্বাচন আমরা দেখেছি সবগুলো প্রশ্নবিদ্ধ। সবগুলোর মধ্যে আসলে ক্ষমতা দখল করাই মূল লক্ষ্য ছিল। জনগণের ভোটাধিকার, পছন্দের প্রার্থী নির্বাচনের জায়গাটা প্রত্যাশা পূরণ হয়। তো গণতন্ত্র মানি আমরা যদি মনে করি জনগণের শাসন, আমরা যদি মনে করি জন আকাঙ্ক্ষার প্রতিফলন, তাহলে সেই জায়গাটা আসলে কতগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি, এটা বড় একটি প্রশ্ন রয়ে গেছে। এই কারণে আজকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম তাদের একটা কমিটমেন্ট এখানে ছিল। সেই কমিটমেন্টটার জায়গাটা হচ্ছে আমরা আর সেই পুরনো জায়গায় ফিরে যেতে চাই। আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলছি, বাস্তবে সেই নতুন বাংলাদেশ যেন গড়ে উঠে। তাহলে সেটা কিসের ভিত্তিতে হবে? সেটা যদি আমরা করতে চাই তাহলে একটি ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত 15টি কমিশন হয়েছে এবং কিছু কিছু কমিশন ইতিমধ্যে কাজ করছে। আবার সেটা কতটুকু, কখন, কি রিপোর্ট দেবে আমরা জানি না, কীভাবে দেবে এটা আমরা জানি না, কিন্তু এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা কমিশনে আমরা একটা রিপোর্টও কিন্তু সুপারিশও দাখিল করছি। আমাদের দল থেকে আমরা করেছি, বিএনপি করেছেন, আমাদের হয়তো সব ভাইয়েরা, সব দলের পক্ষ থেকে আপনারা করেছেন। কিন্তু সেটা দাখিল করার পরে ওনারা কি রিপোর্ট দেবেন, আমি মনে করি এখানে আলোচনার প্রয়োজন। স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে যদি আলোচনা না করে কমিশন রিপোর্ট দিয়ে দেয়, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এটাকে ঐক্যমত প্রতিষ্ঠা হবে না। ঐক্যমত প্রতিষ্ঠা করতে হলে আলোচনায় আসতে হবে। সে আলোচনা সরকারকে উদ্যোগ নিতে হবে। ইতিমধ্যে একটি জাতীয় ঐক্যমতের কমিশন হয়েছে, সেটা এখনো রূপরেখা আমরা পাইনি, টাইমলাইন পাইনি, টার্মস কন্ডিশন কী হবে, কমিটি হয়তো ফাংশন করবে, গঠিত হবে, তো এটা পরিষ্কার হবে। তো এক্ষেত্রে আমার সুস্পষ্ট কথা হচ্ছে সবাইকে ইনক্লুড করে এখানে আলোচনায় আনতে হবে। ঐক্যমতের ভিত্তিতে যদি হয় তাহলে এটা সম্ভব বলে। এখন কথা হচ্ছে সে ঐক্যের ভিত্তি কী হবে। আমি এখানে বলতে চাই ঐক্যর জন্য, ঐক্যমতের জন্য আমাদের অবশ্যই মূল্যবোধের ভিত্তিতে ঐক্যমত, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। মূল্যবোধ কি? আমাদের মূল্যবোধ যদি আসে, ফার্স্ট হচ্ছে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার সভারেন্টি সুরক্ষা করতে হবে। এটা আমার মূল্যবোধের প্রধান ভিত্তি হওয়া উচিত। আজকে যে সীমান্ত কি হচ্ছে, আজকে আমার হাই কমিশন আক্রান্ত হচ্ছে, আজকে আমার পতাকা পোড়ানো হচ্ছে, আমার স্বাধীন পররাষ্ট্রনীতি, ইন্ডিপেন্ডেন্ট আমরা পলিসি নিতে পারিনি, নতজানু পররাষ্ট্রনীতি আমরা শক্তিশালী প্রতিবাদও করতে পারছি না। বিগত সরকারগুলো পারে নাই, এই সরকারও আরও জোরালো যে ভূমিকা রাখা দরকার, এখানেও আমরা ঘাটতি পরিলক্ষিত করছি। তো ফলে এই জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমতের যে পৌঁছে একটি দেশকে গড়ে তোলার কাজ, সেটা হোঁচট খেবে, আবারও ক্ষতিগ্রস্ত হবে। যেমন আমাদের মানবাধিকারের সুরক্ষা, গত সরকার, সরকারি বাহিনী এবং সিকিউরিটি এজেন্সিগুলো সব মানুষের অধিকার হরণকে, রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সেই জায়গায় কিন্তু সংস্কার আনতে হবে।
নাহলে আবার সেই মানবাধিকার লঙ্ঘন, আইন আগর যতই বলেন গুম খুন বিচারবহিত হত্যাগুলো হবে। গণতান্ত্রিক পদ্ধতি আকাঙ্ক্ষাকে সুদৃঢ় করতে হবে। এই জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এগুলোকে শক্তিশালী করা ছাড়া এটা হবে না। স্বাধীন বিচার বিভাগ আমরা মুখে বলি, আসলে বিচার বিভাগ স্বাধীন? আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, চেয়ারে বসে যদি একজন বিচারপতি তিনি এটা বলেন, তাহলে আমাদের বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা কোন দেশে বসবাস করেছি? এগুলোকে সংস্কার আনতে হবে না? অবশ্যই আমাদের আনা উচিত। আমাদের সামনে আছে নির্বাচন কমিশন গঠন হয়েছে। স্বাধীন নির্বাচন কমিশনের কথা আমরা বলছি, আসলে কতটুকু স্বাধীন? স্বাধীনভাবে কাজ করতে হলে তার সে প্রোটেকশন তো লাগবে, সে লিগ্যাল প্রোটেকশন লাগবে, মানে আদার্স প্রোটেকশন তো আছে। স্বাধীন নির্বাচন কমিশন গঠিত ফাংশন যদি না হয়, তার অনেকগুলো এখানে সংস্কারের বিষয় আছে। নাম্বার ওয়ান হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমাদের কেয়ারটেকার সরকার পদ্ধতি কিন্তু ছিল, সেজন্য আওয়ামী লীগও লড়াই করেছে, আমরাও করেছি, বিএনপিও লড়াই করেছে। তো সবাই তো লড়াই করেছি, লড়াইয়ের জায়গা থেকে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কিন্তু সেটা বাতিল করেছে 2011 সালে। আমরা তখন পার্লামেন্টে ছিলাম, প্রতিবাদ করেছি, বয়কট করেছি, ফিরিয়ে চলেছি, আমাদের কিছুই করার ছিল না। তো এই জায়গাগুলো সংস্কার না হয়ে আমরা ইলেকশনে যেতে চাই কেন? তাহলে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিভাবে, সুষ্ঠু হবে কিভাবে, কালো টাকা বন্ধ হয়ে কিভাবে, মাস্তান পেশি চুক্তির প্রয়োগ সেটা বন্ধ হয় কিভাবে? তাহলে অবশ্যই এখানে সংস্কার, নির্বাচনে আইনের সংস্কার যদি না হয় তাহলে স্বাধীন নির্বাচন কমিশন আপনি প্রত্যাশা করতে পারেন না। আমাদের আইনগুলো আপনারা দেখেছেন। তো স্বাধীন নির্বাচন কমিশনের পাশাপাশি ভোটার তালিকা, আজকে আমরা সংবাদ পাচ্ছি, আগেও পেয়েছি, 15% ভোটার ফেক। মঞ্জু ভাইয়ের নাম আছে বাংলাদেশে 5 জায়গায়। এগুলো কে চেক করেছে? আমরা তো ভোট দিতে যাই, ফলাফল দেখে এনজয় করি, কিন্তু আমরা তো এগুলো কখনো রিভিউ করে দেখি নাই। এই জন্য বলছি যে এগুলো সংস্কারের অংশ। এরপর নির্বাচন নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষ ভূমিকা এনশিওর করা, এটা আপনি কীভাবে করবেন? আমার এলাকায় একজন লোক বলছে ইলেকশন করবেন কেউ, একটা কালচার হয়েছে। কি কালচার? প্রিসাইডিং অফিসারকে এত দিতে হবে, অ্যাসিস্ট্যান্ট ভিসা এত দিতে হবে, আর পুলিং এজেন্ট যারা থাকে সবার জন্য মিনিমাম সর্বনিম্নটা কত? প্রতি সেন্টারে সর্বনিম্ন যে ছোট লোকটা আছে ইলেকশন কাজে, ছোট বলতে পাওয়ার ফাংশনের দিক থেকে, তাকে কমপক্ষে 5,000 টাকা দিতে হবে। ইট ইজ কালচার ডেভেলপ করে এই 15 বছর আমরা এগুলো, এই আবর্জনা তো দূর করতে হবে মিন্টু ভাই, তাহলে ইলেকশনে কীভাবে যাবেন? এইভাবে আপনার অনেক জায়গায় সংস্কারের প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা বাহিনীর জায়গাটা আমি বললাম না, এগুলো সবাই জানে, এগুলো সংস্কার না করলে হবে না।